ওয়েলকাম বন্ধুরা, আমার নাম মিজানুর রহমান এবং নেট কিতে চ্যানেলে তোমাদের সকলকে সুস্বাগতম। আমরা অলরেডি দুটো চ্যাপ্টার কমপ্লিট করেছি, লিভিং ওয়ার্ল্ড এবং বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, এবং আমরা আমাদের তৃতীয় চ্যাপ্টার শুরু করেছি, সেটা হচ্ছে সেল। এবং সেলের আমরা ইন্ট্রোডাকশনটা তোমাদেরকে দিয়েছিলাম এবং আজকে আমরা শুরু করব প্রপার সেল চ্যাপ্টারটা। তো প্রথমে আমরা জানবো যে হোয়াট ইজ এ সেল। তাহলে সেলটা কি সেটা আমাদেরকে প্রথমে জানতে হবে বা বুঝতে হবে, তারপরে আমরা সেলের বা যাবতীয় যা কিছু আছে সেটা বুঝতে পারবো। Unicellular organisms are capable of independent existence and performing the essential function of life. Anything less than a complex structure of a cell does not ensure independent living. তাহলে কি বলছে? ইউনিসেলুলার অর্গানিজমস মানে যারা এককোষী, যারা সমস্ত জীবন রয়েছে, তাদের কিছু ক্ষমতা রয়েছে বা তারা কিছু জন্য ক্যাপেবল রয়েছে। কী জন্য? একটা হচ্ছে তারা ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স, তারা নিজেরাই সক্ষম হিসেবে তারা কিন্তু এক্সিস্ট করে পৃথিবীতে। অ্যান্ড পারফর্মিং দ্য এসেনশিয়াল ফাংশন অফ লাইফ, এবং তারা জীবনের জন্য যে সমস্ত প্রয়োজনীয় কাজকর্ম রয়েছে সেগুলো তারা কিন্তু সম্পাদন করতে সক্ষম। এবং এনিথিং লেস দ্যান এ কমপ্লিট স্ট্রাকচার অফ এ সেল ডাজ নট এনশিওর ইন্ডিপেন্ডেন্ট লিভিং, এবং এর থেকে যদি কম হয় তাহলে কিন্তু সেটা লিভিংকে কোনোরকমভাবেই কিন্তু প্রভাব বিস্তার করতে পারবে না, বা একটা লিভিং কিন্তু তাকে বলা যাবে না। তো লিভিংয়ের দুটো ক্যারেক্টারিস্টিক আমরা এখানে জানলাম। একটা হচ্ছে তাকে ইন্ডিপেন্ডেন্টলি তাকে এক্সিস্ট করতে হবে, এবং তাকে জীবনের জন্য প্রয়োজনীয় যে সমস্ত কাজ সেগুলো কিন্তু পারফর্ম করার মতো ক্ষমতা থাকতে হবে। অ্যান্ড হেন্স সেল ইজ দ্য ফান্ডামেন্টাল স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ অল লিভিং অর্গানিজমস। এটা তোমরা ক্লাস 7-8 থেকে জেনে আসছো যে সেল ইজ দ্য ফান্ডামেন্টাল স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ অল লিভিং অর্গানিজমস। যদি এটা ইট হয়, এই ইট জমে জমে যেমন দেওয়াল তৈরি করে, দেওয়াল থেকে আমরা যখন ঘর বাড়ি এসব কিছু তৈরি করি, তেমনই এই যে সেল একটা সেল পরপর যুক্ত হয় এবং একটা বডি কিন্তু গঠন করে। সেটা ইউনিসেলের ক্ষেত্রে একটা সেলই হয় এবং মাল্টিসেলের ক্ষেত্রে অনেকগুলো সেল মিলে কিন্তু তৈরি হয়। এগুলো তোমরা জানো। এবং এখানে কি বলছে, অ্যান্টন ভন লেভেনহফ ফার্স্ট স অ্যান্ড ডিসক্রাইবড এ লাইভ সেল। তাহলে কি বলছে? অ্যান্টন ভন লিভেনহফ নামে একজন বিজ্ঞানী ছিল যে প্রথম জীবন্ত সেল দেখে। তাহলে অ্যান্টন ভন লিওনহফ তো জীবন্ত সেল দেখে, তাহলে প্রথম সেল যদি কে জিজ্ঞেস করা হয় তাহলে কিন্তু লিওনহফ হবে না, সেখানে কিন্তু রবার্ট হুক হবে। তাহলে এখানে দুটো প্রশ্ন আসছে, একটা হচ্ছে রবার্ট হুক আর একটা হচ্ছে লিওনহফ। তো রবার্ট হুক যে সেলটা দেখেছিল সেটা কিন্তু ডেড, আর লিওনহফ প্রথম যে সেলটা দেখেছিল সেটা কিন্তু লাইভ। সেলের দিকে দেখলে লিওনহফ সেকেন্ড টাইম সেল দেখে, আর লাইভ সেলের দিক দিয়ে দেখলে কিন্তু লিওনহফ প্রথম লাইভ সেল দেখে। এবং তারপরে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে রবার্ট ব্রাউন যে প্রথম ডিসকভার করে কি না নিউক্লিয়াস যদি জিজ্ঞেস করা হয় কে ডিসকভার করেছিল, তাহলে তোমাদের অ্যান্সার হবে রবার্ট ব্রাউন। The invention of the microscope and its improvement leading to the electronic microscope and revealed all the structural details of the cell. যত মাইক্রোস্কোপের উন্নতি হলো, যত বেশি আরও উন্নতকরণ হলো, তত কিন্তু আস্তে আস্তে তোমার যে সেলের স্ট্রাকচার রয়েছে, সেলের মানে একদম অনবীক্ষণীয় চিত্রটা সেটা আমাদের সামনে আসলো। আমরা সেলের বিভিন্ন রকম যে সমস্ত অর্গানেলস রয়েছে তাদের সম্বন্ধে জানতে পারলাম, আমরা সেলের ডিটেলসে জানতে পারলাম। তারপরে আসলো কি না সেল থিওরি। সেল থিওরিটা অনেক ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসে। ইন 1838 ম্যাথিয়াস লেডেন এ জার্মান বোটানিস্ট, এখান থেকে কিন্তু কোশ্চেন করে জার্মান বোটানিস্ট না ব্রিটিশ জুলজিস্ট, এগুলো কিন্তু তোমরা মনে রাখবে। তাহলে 1838 সালে ম্যাথিয়াস লেডেন নামক এক জার্মান বোটানিস্ট ছিল যে কী করে না, লার্জ নাম্বার অফ প্ল্যান্টস অবজার্ভ করে, এবং সেখান থেকে কি একটা মতামত দেয় যে অল প্ল্যান্টস আর কম্পোজ অফ ডিফারেন্ট কাইন্ডস অফ সেল হুইচ ফ্রম দ্য টিস্যু অফ দ্য প্ল্যান্ট। তাহলে সমস্ত যে উদ্ভিদ রয়েছে তাদের কি হয়, তারা কিন্তু কম্পোজ বা তৈরি হয়েছে ডিফারেন্ট টাইপস অফ সেল, বিভিন্ন ধরনের সেল বা কোষ দিয়ে, হুইচ ফ্রম দ্য টিস্যু অফ দ্য প্ল্যান্ট, এবং যেটা টিস্যু ফর্ম করে বা কলা তৈরি করে। অ্যাট অ্যাবাউট দ্য সেম টাইম, এবং সেই সময়ের আশেপাশেই থিওডর সোয়ান 1839 সালে, তিনি ছিলেন একজন জার্মান জুলজিস্ট, এবং তিনি কী করেন, স্টাডিড ডিফারেন্ট টাইপস অফ অ্যানিমালস অ্যান্ড সেলস অ্যান্ড রিপোর্টেড দ্যাট সেলস হ্যাড এ থিনার আউটার লেয়ার
which is today known as the plasma membrane. তাহলে থিওডর সোয়ান নামে যে সায়েন্টিস্ট ছিলেন তিনি 1839 খ্রিস্টাব্দে একটা বক্তব্য দেন এবং তিনি জার্মান জুলজিস্ট ছিলেন। তিনি বিভিন্ন রকম অ্যানিমাল সেল তাদের পড়াশোনা করেন এবং সেখান থেকে তিনি খবর দেন যে সেলের যে মানে একটা আউটার কভারিং রয়েছে, আউটার কিন্তু একটা বাইরে একটা থিন লেয়ার রয়েছে যাকে আমরা বলি প্লাজমা মেমব্রেন। এবং তিনি আরও বললেন যে তিনি কিছু প্ল্যান্ট স্টাডিও কিন্তু করেছিলেন প্ল্যান্ট টিস্যু নিয়ে, এবং সেখান থেকে তিনি বললেন যে দ্য প্রেজেন্স অফ দ্য সেল ওয়াল ইজ দ্য ইউনিক ক্যারেক্টার অফ দ্য প্ল্যান্ট সেল। এবং প্ল্যান্ট সেলের বাইরে যে সেল ওয়ালের একটা প্রোটেক্টিভ লেয়ার রয়েছে সেটা কিন্তু একটা ইউনিক ক্যারেক্টার। On the basis of this, Swan proposed the hypothesis of that the bodies of the animals and plants are composed of cells and productive cells. তাহলে কি হলো, সোয়ান একটা থিওরি প্রপোজ করলো যেটা হচ্ছে একটা হাইপোথিসিস যে বডি মানে অ্যানিমাল এবং প্ল্যান্টের যে বডি রয়েছে সেগুলো কিন্তু কম্পোজ হয় বা তৈরি হয় সেল এবং তার বিভিন্ন রকম প্রোডাক্ট সেলের। তারপরে স্লেডেন অ্যান্ড সোয়ান টুগেদার ফর্মুলেটেড দ্য সেল থিওরি। তাহলে স্লেডেন এবং সোয়ান নামক দুই বিজ্ঞানী কী করলেন যে একসঙ্গে সেল থিওরিটা দিলেন। অ্যান্ড দিস থিওরি হাউএভার ডিড নট এক্সপ্লেন হাউ সেলস ওয়ার ফর্মড। এবং এই যে সায়েন্টিস্টগুলো মিলে সেল থিওরি তৈরি করলো, সেল থিওরির একটা ড্রব্যাক থাকলো, সেটা কি যে কীভাবে নতুন সেল তৈরি হয় সেটা কিন্তু সেল থিওরি এক্সপ্লেন করতে পারে না। তখন এলেন রুডলফ ভিরচাও 1855 খ্রিস্টাব্দে। 1855 খ্রিস্টাব্দে রুডলফ ভিরচাও কী বললেন, তিনি এক্সপ্লেন করলেন যে সেল ডিভাইড অ্যান্ড নিউ সেল ফর্ম অন দ্য প্রি এক্সিস্টিং সেল। যে সেল ডিভাইড করে বা সেলের বিভাজন হয় এবং নিউ সেল তৈরি হয় আগেকার যে প্রি এক্সিস্টিং সেল ছিল সেখান থেকেই। এবং এটা তার ভাষায় কী বলেছিলেন, ওমনিস সেলুলা ই সেলুলা। এখান থেকেও কিন্তু প্রশ্ন হয় ওমনিস সেলুলা ই সেলুলা থেকেও। ওমনিস সেলুলা ই সেলুলা কার বক্তব্য সেগুলো কিন্তু জিজ্ঞাসা করে মাঝে মাঝে। And he modified the hypothesis of the Sladen and Swan to give the cell theory a final shape. এবং তিনি কী করলেন, স্লেডেন এবং সোয়ানের যে বক্তব্য ছিল সেটাকে কিন্তু তিনি একটু চেঞ্জ করলেন বা পরিবর্তন করলেন এবং সেল থিওরিকে কিন্তু বাস্তবে একটা রূপ দিলেন যেটা আমরা আজকে জানি। সেল থিওরি আজ আমরা কীভাবে জানি যে অল লিভিং অর্গানিজমস আর কম্পোজড অফ সেলস অ্যান্ড প্রোডাক্ট অফ সেলস। যে সমস্ত যে লিভিং অর্গানিজমস রয়েছে তারা কিন্তু সেল দ্বারাই তৈরি হয় এবং সেলেরই প্রোডাক্ট কিন্তু তারা রয়েছে। অ্যান্ড অল দ্য সেলস অ্যারাইজ ফ্রম দ্য প্রি এক্সিস্টিং সেল। এবং যে সমস্ত সেল আমরা দেখি তারা কিন্তু প্রি এক্সিস্টিং সেল থেকে কিন্তু তাদের উৎপত্তি হয়েছে। তাহলে এইগুলো কিন্তু আমাদের বেসিক নলেজ। এবং আজকে আমরা জানবো অ্যান ওভারভিউ অফ সেল। আমরা সেলের পুরো ডিফারেন্সিয়েটিং ক্যারেক্টারে যাব না, আমরা জাস্ট বেসিক ইন্ট্রোডাকশন করবো সেলের। তাহলে কী বলছে, ইউ হ্যাভ earlier observed that cells in an onion peel or human cheek cells under the microscope. তুমি অবশ্যই আগে স্কুলে দেখেছো যে হয় অনিয়নের যে পিল রয়েছে সেখানকার সেল বা তোমার যে চিক সেল রয়েছে সেখানকার কিন্তু তুমি সেল কিন্তু মাইক্রোস্কোপে তাহলে অবশ্যই দেখেছো। লেট আস রিগার্ড দ্য স্ট্রাকচার। আমরা তাদের স্ট্রাকচারগুলো আবার একবার জানার চেষ্টা করে চলো। দ্য অনিয়ন সেল হুইচ ইজ এ টিপিক্যাল প্ল্যান্ট সেল। যে অনিয়ন সেল তোমরা দেখেছিলে সেটা কিন্তু একটা টিপিক্যাল প্ল্যান্ট সেল বা উদ্ভিদ কোষ। অ্যান্ড হ্যাজ ডিস্টিংক্ট সেল ওয়াল অ্যাজ ইটস আউটার বাউন্ডারি। এবং তাদের কিন্তু সেল ওয়াল কিন্তু তোমরা দেখেছিলে যদি মনে করতে পারো। অ্যান্ড জাস্ট উইদিন ইট ইজ দ্য সেল মেমব্রেন। এবং সেল ওয়ালের তার পরের লেয়ারই কিন্তু সেল মেমব্রেন ছিল। দ্য সেলস অফ দ্য হিউম্যান চিক হ্যাভ অ্যান আউটার মেমব্রেন অ্যাজ দ্য ডেলিমিনেটিং স্ট্রাকচার অফ দ্য সেল। এবং হিউম্যান চিকের যে সেল রয়েছে সেখানে কিন্তু আউটার মেমব্রেন হিসেবে কিন্তু সেল ওয়াল ছিল না, সেখানে যে সেল মেমব্রেনই ছিল। ইনসাইড ইচ সেল ইজ এ ডেন্স মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার কল্ড নিউক্লিয়াস। প্রতিটা সেলের মাঝে কিন্তু একটা ডেন্স স্ট্রাকচার রয়েছে যাকে আমরা নিউক্লিয়াস নামে চিনি। অ্যান্ড দিস নিউক্লিয়াস কন্টেন্স দ্য ক্রোমোজোমস হুইচ ইন টার্ন কন্টেন দ্য জেনেটিক ম্যাটেরিয়াল। এবং যে নিউক্লিয়াস আমরা দেখলাম ক্রোমোজোমের ভিতরে সেখানে কিন্তু জেনেটিক ম্যাটেরিয়াল রয়েছে, ডিএনএ রয়েছে। সেলস দ্যাট হ্যাভ মেমব্রেন বাউন্ড নিউক্লিয়াস আর কল্ড ইউক্যারিওটিক। যাদের মেমব্রেন বাউন্ড নিউক্লিয়াস রয়েছে তারা কিন্তু ইউক্যারিওটিক, আর যাদের নেই মেমব্রেন বাউন্ড নিউক্লিয়াস তারা কিন্তু প্রোক্যারিওটিক। এবং ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিক এই যে দুটো সেল এদের প্রত্যেকের কিন্তু সেমি ফ্লুইড ম্যাট্রিক্স রয়েছে যাকে বলা হয় তোমার হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে সাইটোপ্লাজম যেটা কিন্তু ম্যাক্সিমাম ভলিউম সেলের কিন্তু এরা অকুপাই করে থাকে এই সেমি ফ্লুইড ম্যাট্রিক্স। দ্য সাইটোপ্লাজম ইজ দ্য মেন এরিনা ফর সেলুলার অ্যাক্টিভিটিস। এটা কিন্তু একটা কোশ্চেন, হুইচ ইজ দ্য মেন এরিনা অফ দ্য সেলুলার অ্যাক্টিভিটিস? ইট ইজ দ্য সাইটোপ্লাজম। In both the plant and animal cells,
দুই কোষে উদ্ভিদ এবং প্রাণী, ভ্যারিয়াস কেমিক্যাল রিয়াকশন অকার ইন ইট টু কিপ দ্য সেল ইন লিভিং কন্ডিশন, এবং প্রতিটা সময় আমাদের শরীরে কিন্তু মেটাবলিক রিয়াকশন চলতে আছে, যার ফলে কিন্তু আমরা জীবিত রয়েছি। Beside the nucleus, the eukaryotic cell have other membrane-bound distinct structure or organelles like the endoplasmic reticulum, the Golgi complex, the lysosome, mitochondria, microbodies, vacuoles. তাহলে কি হয় যে ইউক্যারিওটিক যে সমস্ত সেল রয়েছে তাদের যে নিউক্লিয়াস মেমব্রেন বাউন্ড, শুধু তাই নয়, তাছাড়াও কিন্তু কিছু অর্গানেলও রয়েছে যারা কিন্তু মেমব্রেন বাউন্ড, যেমন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলগি কমপ্লেক্স, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, মাইক্রোবডি এবং ভ্যাকিউল। এবং প্রোক্যারিওটে কিন্তু এইরকম কোনো মেমব্রেন বাউন্ড অর্গানেল কিন্তু তাদের মধ্যে রাখে না। অ্যান্ড রাইবোজোমস আর নন মেমব্রেন বাউন্ড অর্গানেলস ফাউন্ড ইন অল সেলস, এবং রাইবোজোম একমাত্র অর্গানেলস যার কোনো মেমব্রেন নেই, কিন্তু সে ইউক্যারিওটিক প্রোক্যারিওটিক সবার মাঝে কিন্তু পাওয়া যায়। Within the cell, the ribosomes are found not only in cytoplasm but also within two organelles, on its chloroplast in plant and mitochondria and on rough ear. এবং এই সেলের ভিতরেও রাইবোজোম কিন্তু শুধুমাত্র সাইটোপ্লাজমে পাওয়া যায় তাই নয়, এছাড়াও কিন্তু আরও দুটো অর্গানেলেতে পাওয়া যায়, যেমন প্ল্যান্টের ক্ষেত্রে যদি দেখো তাহলে কিন্তু ক্লোরোপ্লাস্টে পাওয়া যায়, তাছাড়াও মাইটোকন্ড্রিয়াও দেখা যায় এবং রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামেও দেখা যায়। Animal cells contain another non-membrane bound organelle called centrosome, which help in cell division. এবং অ্যানিমাল সেল যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু আরেকটা নন মেমব্রেন বাউন্ড অর্গানেল থাকে যার নাম সেন্ট্রোজোম, যেটা সেল ডিভিশনের ক্ষেত্রে সাহায্য করে। সেল ডিফার গ্রেটলি ইন সাইজ, শেপ অ্যান্ড অ্যাক্টিভিটিস। সেল কিন্তু সাইজেও ডিফার করে, আলাদা হয়, শেপেও আলাদা হয়, অ্যাক্টিভিটিতেও আলাদা হয়। যেমন উদাহরণস্বরূপ মাইক্রোপ্লাজমা হচ্ছে সবচেয়ে স্মলেস্ট সেল, যার লেন্থ 0.3 মাইক্রোমিটার। কিন্তু ব্যাকটেরিয়া যদি সেই জায়গায় তুমি দেখো সেটা কিন্তু 3 থেকে 5 মাইক্রোমিটার পর্যন্ত হতে পারে। লার্জেস্ট আইসোলেটেড সিঙ্গেল সেল হচ্ছে উট পাখি যে ডিম। এবং মাল্টিসেলুলার অর্গানিজমের ভিতরে দ্য হিউম্যান আরবিসি ইজ অ্যাবাউট 7.0 মাইক্রোমিটার ইন ডায়ামিটার, অ্যান্ড নার্ভ সেলস আর সাম অফ দ্য লংগেস্ট সেল। এবং লংগেস্ট সেল যদি দেখো সেখানে নার্ভ সেল পাবে তোমরা। সেল অলসো ভ্যারি গ্রেটলি ইন দেয়ার শেপ। সেল কিন্তু শেপেও ডিফারেন্সিয়েট হয়। সেলের কিন্তু শেপ ডিস্কের মতো হতে পারে, পলিগোনাল হতে পারে, কলামনার হতে পারে, কিউবয়েডাল হতে পারে, থ্রেড লাইক হতে পারে এবং ইররেগুলার শেপও হতে পারে। এবং দ্য শেপ অফ দ্য সেল মে ভ্যারি উইথ দ্য ফাংশন দে পারফর্ম। এবং সেল যেরকম কাজ করে সেরকমই তার কিন্তু শেপ হয়। এর কিছু ডায়াগ্রাম রয়েছে, এখানে তোমরা দেখো আরবিসি রাউন্ড অ্যান্ড বাইকনকেভ, ডাব্লিউবিসি অ্যামিবয়েড, কলামনার এপিথেলিয়াল সেল লং অ্যান্ড ন্যারো, নার্ভ সেল ব্রাঞ্চ অ্যান্ড লং, ট্র্যাকিড ইলংগেটেড অ্যান্ড মেসোফিল সেল রাউন্ড অ্যান্ড ওভাল। এবং এখানে কিন্তু আমরা ডিফারেন্ট শেপ অফ দ্য সেল কিন্তু দেখলাম। পরের ভিডিওয়ে আমরা প্রোক্যারিওটিক সেল শুরু করব। আজকের মতো এইটুকুই। তোমাদের যদি এই সমস্ত টপিক রিলেটেড কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আস্ক করো, আমি তোমাদেরকে তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এবং তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। এবং পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।